তো একটা ইন্ডাস্ট্রিয়াল পারফরেশন হয়েছে, কমনলি কি পারফরেশন হয়? সেপটিক পারফরেশন। পেট্রিয়েশন কোথায় হয়? দুধনের কোন পার্টে হয়? ইউজুয়ালি ফার্স্ট পার্টে হয়। ফার্স্ট পার্টে কোন ওয়ালা হয়? অ্যান্টিওয়াল, পস্টেরিয়র। কমনলি অ্যান্টিওয়াল হয়, ঠিক আছে? একদম এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো কমনলি অ্যান্টিওয়াল হয়। সো D1 অ্যান্টিওয়াল, পস্টেরিয়রে কি হয়? ইউজুয়ালি বেশি ব্লিডিং হয়, বিকজ কোন আর্টারি যায় ওখানে? গ্যাস্ট্রোমুলার আর্টারি, ঠিক আছে? সো ওকে, সো তাই হলো আর কি। অথবা গ্যাস্ট্রিক পারফরেশন হতে পারে, ঠিক আছে? সেটা গ্যাস্ট্রিক আলসার থেকে হতে পারে, ক্যান্সার থেকে হতে পারে, ঠিক আছে? আর কি পারফরেশন হয়? আর কি পারফরেশন হয়? পেপটিক পারফরেশন ছাড়া আর কি হয়? ইনজুরি তো ট্রমাটিক, মানে পেনিট্রেটিক ইনজুরি হতে পারে। আর কি হয়? স্মল ওয়াল একটা হয়েছিল, স্মল ওয়াল কিছু কমনলি কিছু কিছু হতে পারে। কমনলি টাইফয়েড আলসারে পারফরেশন হয়, ক্রনসে পারফরেশন হতে পারে, ঠিক আছে? আর কিসে পারফরেশন হতে পারে কমনলি? লাঞ্চঘাটা হতে পারে, হ্যাঁ হ্যাঁ। টিবি নট ভেরি কমন প্রেজেন্টেশন নর্মালি। অ্যাপেন্ডিক্সে পারফরেশন হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। সো পারফরেশনের প্রেজেন্টেশন কি হয় পেশেন্টের ইউজুয়ালি? ইউজুয়ালি পেরিটোনাইটিস। পেরিটোনাইটিসে কি স্টেজ থাকে? Yes, what's that? একটু এক্সপ্লেইন করো, প্রথমে কি হয়? পারফরেশন হলে প্রথমে কি হয়? হ্যাঁ, সো প্রথম ইন্টেস্টিনাল কন্টেন্ট, যেটা ইন্টেস্টিনের ভেতরে থাকার কথা, দ্যাট উইল কাম টু পেরিটোনিয়াম, এন্ড ইট উইল ইরিটেট প্যারাটাল পেরিটোনিয়াম, তাই না? সো স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস। তাতে হাউ টু পেরিটোনিয়াম রিঅ্যাক্ট? পেরিটোনিয়াম উইল সিক্রেট ফ্লুইড, বিকজ ইটস আ হিউজ সারফেস এরিয়া, তাই তো? ওটা কি পেরিটোনিয়াম? ভিসারাল না প্যারাইটাল? Okay, so peritoneum will dilute, secrete fluid to dilute the things. Okay, তখন কি হবে? তখন পেশেন্টের একটু ব্যথা কমলেও কমতে পারে, এটাকে স্টেজ অফ। ওকে, তারপরে কি হবে? নেক্সট কামস ব্যাকটেরিয়াল, ঠিক আছে? তারপর ইনফেক্টিভ দিয়ে হবে, তখন ব্যাকটেরিয়া পেরিটোনাইটিস। তাহলে পেরিটোনাইটিস হলে পেশেন্টের সিমটম কি হবে? কি পেশেন্ট কমপ্লেন করবে? আগে পেন, আগে পেন, আগে পেন। আমি পেশেন্ট কি কমপ্লেন করবে? পেশেন্ট আগে পেন কমপ্লেন করবে, পেন, পেন হবে ফার্স্ট স্টেপ, পেন হবে। যখন পেরিটোনাইটিস হবে, এটা কিরকম পেরিটোনাইটিস হবে? নর্মালি এই যে পেপটিক পারফরেশন হয়, তাই না? এই যে পেরিটোনাইটিস হয়, হ্যাঁ, সেটা লোকালাইজ পেরিটোনাইটিস হয় না জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়? জেনারেলাইজ পেরিটোনাইটিস, ইয়েস, জেনারেলাইজ পেরিটোনাইটিস। তাহলে পেন যেটা হবে, তাহলে সেটা কিরকম পেন হবে? সেটা কিরকম পেন হবে? মানে জেনারেলাইজ পেন হবে না লোকালাইজ পেন হবে? জেনারেলাইজ পেন হবে। জেনারেলাইজ পেরিটোনাইটিস হলে সব জায়গায় ব্যথা হবে। আর কিছু প্যালপেট দাঁড় দেবেন, তবে তখন কি হবে? তাহলে জেনারেলাইজ, হ্যাঁ। সো সব জায়গায় টেন্ডারনেস থাকবে, এবং পার্টিকুলার রিবাউন্ড টেন্ডারনেস থাকবে, এবং গার্ডিয়ান যদি সব জায়গায় যেখানেই তুমি পালপেট করে ছেড়ে দেবে, রিবাউন্ড টেন্ডারনেস মানে যখন ধরো পেশেন্টটাকে মানে অ্যাবডোমেন দিচ্ছ, তখন ব্যথা হচ্ছে, যখন ছেড়ে দিচ্ছ তখন কি পেরিটোনিয়ামটা স্প্রিংস ব্যাক টু অরিজিনাল থিং, না? আবার ব্যথা হবে, ইটস কল্ড রিবাউন্ড টেন্ডারনেস, ক্যারেক্টারিস্টিক অফ পেরিটোনাইটিস। সো তাহলে যেখানে হাত দেবে সেখানে পেশেন্ট ব্যথা করবে, আর যখন ছেড়ে দেবে সব জায়গায় রিবাউন্ড টেন্ডারনেস হবে, ঠিক আছে? তাই তো? সো পেরিটোনাইটিস, ফাইন। এবার ধরো পেশেন্টটা ওখানে শুয়ে আছে, হ্যাঁ, এমার্জেন্সিতে গেছে। সো হাউ ডু ইউ এক্সপেক্ট দ্য পেশেন্ট? পেশেন্ট চুপচাপ শুয়ে থাকবে না ব্যথায় ছটফট করবে? হ্যাঁ, ধরো দুটো পেশেন্ট শুয়ে আছে, একটা এই বেডে, একটা এখানে একটা বেডে শুয়ে আছে, ঠিক আছে? একটা পেশেন্ট চুপচাপ শুয়ে আছে, হ্যাঁ, আরেকটা পেশেন্ট টসিং করবে, হ্যাঁ। আমি ঢুকলাম বা তোমরা ঢুকলে, আমি বললাম একটা পেশেন্ট হচ্ছে ইউরিটারি কলিক, আরেকটা পারফোরেটিভ পেপটাইটিস, দেখে বলতে পারো কোনটা কোন পেশেন্ট? Exactly. So peritonitis patient, they don't move. যার কলিকি পেন হবে,
হ্যাঁ, সে ব্যথায় ছটফট, ইউ বি টসিং ওভার বেড, ঠিক আছে? সো জেনারেলাইজ পেরিটোনিয়াস পেশেন্টস দে উইল লাই স্টিল, দে লাই স্টিল, ওকে? আর কি হবে? এটা তো পেইন হলো, আর কি হতে পারে? ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, ঠিক আছে, ডিস্টেনশন অফ অ্যাবডোমেন হতে পারে, ঠিক আছে। ভাইটালসে কি হবে? ভাইটালস, হ্যাঁ, ট্যাকিকার্ডিয়া হবে, হাইপারটেনশন হতে পারে। কেন হাইপারটেনশন হবে? প্রচুর ফ্লুইড লস হচ্ছে, ইটস কল থার্ড স্পেসিং, তাই না? ঠিক আছে, শক হতে পারে। রেসপিরেটরি রেট কি হবে? বেড়ে যাবে। ইফ ইউ ওয়েট ফর সাম মোর টাইম, টেম্পারেচার কি হতে পারে? ফিভার আসতে পারে, তাই না? ফিভার আসতে পারে, ঠিক আছে। সো ইউরিন আউটপুট কি হবে? কমে যাবে, তাই ফাইন। তাহলে একে ম্যানেজ করবে কি করে? ম্যানেজ করতে কি করে? না, আগে প্রথমে কি করতে হবে? পেশেন্টটা ধরো তুমি ডায়াগনোস করলে, ঠিক আছে, তো পেশেন্টটা ম্যানেজ করবে কি করে? আগে না, ঠিক আছে, আগে তো তোমাকে কনফার্ম করতে হবে একটা, ঠিক আছে? তাহলে না না, আগে তো আমরা সিটি করে প্রথম আমরা কি করি, কমনলি কি করি? না, তাহলে আমরা কি করে দেখবো সেটা? এক্সরে, কিসের এক্সরে করবে? ইরের চেস্ট এক্সরে, ঠিক আছে। সো দেখো, অ্যাবডোমেনাল এক্সরে হলেও আমি গ্যাস পেতে পারি, কিন্তু এটা করতে গেলে পেশেন্ট তো দাঁড়াতে হবে, তাই না? এবার সিক পেশেন্ট, পেশেন্ট মে নট বি এবল টু স্ট্যান্ড, তাই না? সো এটা করতে গেলে তোমাকে দাঁড়াতে হবে। এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা কি? লিভার। তাহলে এটা ডায়াফ্রাম, এটা লিভার, তাহলে এটা কি কি বলি? এটাকে কি বলে? স্নায়ুতন্ত্র আর ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রাম। এবার সেটা একদিকে থাকতে পারে, দুদিকেই থাকতে পারে, ঠিক আছে। এখানে অনেক সময় স্টমাকের এয়ার ফ্লুইড লেভেল, ফান্ডাসে এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যায়, বাট এইটা ফ্রি গ্যাসই হবে। তাহলে ফ্রি গ্যাস আন্ডার বোথ দেম অফ ডায়াফ্রাম। এবারে এটা করতে গেলে তোমাকে দিস ইজ অ্যাবডোমিনাল এক্সরে, পেশেন্টকে দাঁড়াতে হবে, তাই না? তার থেকে হচ্ছে সিটিং চেস্ট এক্স ইজ আ বেটার। একটা সিক পেশেন্ট মে নট বি এবল টু স্ট্যান্ড, যে যার বিপি কম, যে শকে আছে, সে দাঁড়াতে নাও পারে, তাই না? তাহলে তাকে, আচ্ছা আরেকটা জিনিস বলো, তাহলে এখানে আমি ক্লিনিক্যালি আর কিভাবে এটা কনফার্ম করতে পারি? একটা তো পেরিটোনিয়াল, যখন তুমি দেখছো টেন্ডারনেস পেলে, পেলে এখানে হাওয়া আছে, আমি যদি এখান থেকে পারকাস করতে করতে আসি, তাহলে এখানে কি কি পাওয়া যাবে? আর তাকে কি বলে, মেডিকেল টার্ম কি? যদি তুমি এখান থেকে পারকাস করতে করতে আসো, 1 2 3 4 এখান থেকে, হ্যাঁ, আমরা পারকাস করতে করতে আসি, রিয়াল উই গেট লিভার, আরে লিভার ডালনেস পাবো না, নর্মালি লিভার ডালনেস পাবো না। তো এখানে কি পাবো? তাহলে এখানে তো এই জায়গাটা হাওয়া আছে, লিভার আর ডায়াফ্রামের মধ্যে হাওয়া আছে, তাহলে ওটাকে কি বলে? টিম্পানেটিক লস অফ লিভার ডালনেস। হ্যাঁ, সে যখন লাংস, তখন তো আমার এখানে রেজোনেন্ট আসবে, তাই না? টিম্পানেটিক আসবে হাওয়ার জন্য। যা মোমেন্ট আমি, লিভার তো এই ডায়াফ্রাম, লিভার এখানে সেটে আছে, তো দা মোমেন্ট লিভার চলে আসবে ডালনেস। কিন্তু এখানে কি হবে? আমি যদি পারকাস করি, ডালনেসটা পাবো না, লস অফ লিভার ডালনেস, তাই না? এখানে হাওয়া আছে, সো আই পারকাস করলে আই উইল গেট টিম্পানেটিক সাউন্ড, তাই না? হাওয়ার সাউন্ড, সো ইটস কল্ড লস অফ লিভার ডালনেস। এটা হচ্ছে পারকাশনে পাবো, ঠিক আছে? ওকে, তাহলে সিটিং চেস্ট এক্সরে করলেই আমার হয়ে যাচ্ছে। আই ডোন্ট নিড abdominal X-ray যেখানে সাসপেক্টেড পারফোরেশন, ওকে? ইভেন সিটিং চেস্ট এক্সরে উইল ডু, ওকে? অ্যাবডোমিনাল এক্সরেতে আরেকটা কি পাওয়া যেতে পারে বলতো এখানে? অ্যাবডোমিনে অ্যাবডোমিনাল এক্সরেতে এখানে আরেকটা কি পাওয়া যেতে পারে ফিচার্স? না না, পারফোরেশন হলে ফ্লুইড থাকে না, সো এখানে একটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকতে পারে। ফ্লুইডের জন্য একটা রকম একটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স হলে থাকে, ঠিক আছে? বাট চেস্ট এক্সরেতে অনলি ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রাম, এটা বোথ দেম অফ ডায়াফ্রাম। এবার ধরো এই যে পেপটিক পারফোরেশন, ইন্টেস্টিনাল পারফোরেশন, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, কোন পারফোরেশনে you may not get gas, you may not get gas, মানে usually you don't get gas অ্যাপেন্ডিক পারফোরেশন। কেন? very small structures, কতটা হাওয়া থাকে অ্যাপেন্ডিক্সের মধ্যে, তাই না? সো ইন অ্যাপেন্ডিকুলার পারফোরেশন you may not get gas, ঠিক আছে?
আর অ্যাপেন্ডিকুলার পারফোরেশনের জেনারেলাইজ পেরিটোনিটিস হওয়ার চান্স কম, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হলে বেশি হয়, লোকালাইজড হয় বেশি আর কি। কে লোকালাইজ করে, কে এসে লোকালাইজ করে, অনেক সময় লাম্প তৈরি হয় না, সো কে এসে লাম্প করে, ওমেন্টাম, অ্যাবডোমিনাল পলিসম্যান, সিকাম, অ্যাপেন্ডিক্স, ওমেন্টাম, স্মল ইন্টেস্টিন, সবাই এসে দে ট্রাই টু লোকালাইজ দ্য থিংস। সো অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে জেনারেলাইজ পেরিটোনিটিস খুব কম হয়। কোন ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্সে জেনারেলাইজ পেরিটোনিটিস হতে পারে? অ্যাপেন্ডিক্স তো ডিফারেন্ট পজিশন হয়, অ্যানাটমি তো নিশ্চয়ই পড়িয়েছে, হ্যাঁ অ্যানাটমি তো ডিফারেন্ট পজিশন হয় না, কি পজিশন হয় অ্যানাটমি অ্যাপেন্ডিক্সে? রেট্রোসিকাল, হ্যাঁ ঠিক আছে। আর কি হতে পারে? সাবহেপাটিক হতে পারে, পোস্ট আইলিয়াল হতে পারে, প্রি আইলিয়াল হতে পারে। তাহলে কোন ভ্যারাইটি হলে চান্স অফ পেরিটোনিটিস বেশি হবে জেনারেলাইজ পেরিটোনিটিস? প্রি আইলিয়াল ভ্যারাইটি হলে, কারণ যত পেছন দিকে হবে তত তার চান্স অফ লোকালাইজিং উইল বি মোর, তাই না? ঠিক আছে, সো প্রি আইলিয়াল হলে তার চান্স অফ জেনারেলাইজ পেরিটোনিটিস বেশি হবে। ঠিক আছে, তাহলে স্ট্রেট এক্সে সরি সিটিং চেস্ট এক্সে এনাফ। ওকে, ইটস ভেরি সেন্সিটিভ। কতটা হাওয়া ইয়ে করতে পারে, এর থেকেও বেশি সেন্সিটিভ টেস্ট কিসে হয় এক্সের থেকেও? ও সিটি হয়, হ্যাঁ ঠিক আছে। মানে আমরা নর্মালি পারফোরেশন সাসপেক্ট করলে আমরা যদি হাওয়া ই করি বা সেক্ষেত্রে এনসিসিটিও যথেষ্ট হাওয়া দেখার জন্য আর কি। ঠিক আছে, আমরা সিইসিটি করি যখন কোনো অর্গানের ইয়ে দেখি তখন আমরা সিইসিটি করি আর কি। স্ক্যানে কত এমএল এয়ার দেখা যায়? Even 1 million ml of air also you can see scan it. So CT scan is more sensitive. Chest X-ray একে 100% ক্ষেত্রে ডিটেক্ট করতে পারে পারফোরেশন? 100% ক্ষেত্রে হয় না, 100% ক্ষেত্রে হয় না। So CT scan is a better, more sensitive. But normally this is very commonly done, cheap. ঠিক আছে, সো আমরা যদি মনে হয় সাসপেক্টেড পারফোরেশন, you always go for this thing because perforation আমার ট্রিটমেন্ট কি ultimately I have to fix the perforation. বাট নট ডিরেক্টলি। তোরা ইমার্জেন্সি একটা পেশেন্ট আছে পারফোরেশনের, তুমি কি ইমার্জেন্সি থেকে সোজা উঠিতে নেবে? আগে রিসিসিটেট করবে। রিসিসিটেট কিভাবে হবে? হাউ টু রিসিসিটেট দ্য পেশেন্ট? হ্যাঁ, বাট নর্মালি কমনলি আর কি রাখো, ইটস অবভিয়াসলি দে উইল বি কনশাস। ট্রমাতে যেমন এবিসিডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এয়ারওয়ে ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট নর্মালি দিস পেশেন্টস এরা তো কনশাস থাকে, আনকনশাস ইউজুয়ালি হয় না, বাট নর্মালি এদের রিসিসিটেট কি করে করা হয়? আগে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? কমন জিনিস, পরীক্ষা এইভাবে জিজ্ঞেস করা, প্রথমে কি করবে? নয় জল কল শুনেছো? নয় জল কল, হ্যাঁ, হোয়াট ইজ জল? প্রথমে দিতে হবে তোমাকে ফ্লুইড। দেখো পেশেন্ট তো ফ্লুইড, হ্যাঁ পেশেন্ট তো রিলেটিভলি ডিহাইড্রেটেড না, তোমার এত ফ্লুইড লস হয়েছে, ফার্স্ট পেসিং হয়েছে, সো ফার্স্ট তোমাকে আইভি ফ্লুইড দিতে হবে। সো আইভি ফ্লুইড দিতে গেলে কি করতে হবে, কি চ্যানেল করতে হবে? ধরো একটা অ্যাডাল্ট মেল, 50 বছরের, 50 কেজি, একটা অ্যাডাল্ট মেল, তাহলে কি কালারে ক্যানুলা করবে? একে তো আমাদের বোলাস ফ্লুইডও দিতে হবে, তাহলে ক্যানুলা কিভাবে করবে, কি দিয়ে ক্যানুলা করবে? হ্যাঁ, তো ফ্লুইডটা দেবে কি করে? ফ্লুইডটা দিলে ক্যানুলা করতে হবে, আইভি ক্যানুলা করতে হবে। তো সো কি কালারের বা কি নাম্বারে ক্যানুলা করতে হবে? এগুলোই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, এগুলোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আমরা বলি লার্জ বোর ক্যানুলা। লার্জ বোর মানে ইউজুয়ালি 16 হচ্ছে গ্রে, ওটা লার্জ, 14 হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ 16 হচ্ছে গ্রে, 18 হচ্ছে সবুজ। যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাটলিস্ট 18 দিলেও আমার চলে যাবে। ঠিক আছে, 16 দিতে পারো, বাট 18 দিলেও হয়ে যাবে। ঠিক আছে, 18 হচ্ছে সবুজ। তো আমরা দুটো ইউজুয়ালি লার্জ বোর ক্যানুলা করে ওখান দিয়ে আমরা বোলাস ফ্লুইড দিই আর কি। ফার্স্ট ফ্লুইড দিতে হবে, ঠিক আছে, এটাকে বলে জল। নলটা কি তাহলে? আমি জল দিচ্ছি, তার মানে আচ্ছা ঠিক আছে, এবার বলি যে জলটা আমরা কি দেবো, মানে আইভি ফ্লুইডটা কি দেবো? আইসোটোনিক ফ্লুইড দিতে হবে, রিঙ্গাল একটা দিতে পারো বা নর্মাল সাইন দিতে পারো। প্রথমে আমাকে আইসোটোনিক ফ্লুইড দিতে হবে, সো রিঙ্গাল ল্যাকটেট, ঠিক আছে, বা এনএসও দিতে পারো। এবার অ্যাডিকুয়েট যে ফ্লুইড হলো, মানে আমার যে বডিতে ফ্লুইড অ্যাডিকুয়েট গেল, আমি বুঝবো কি করে? তার থেকে হবে সিম্পল, সময় লাগে।
ইয়েস, ইউরিন আউটপুট সিম্পল একটা জিনিস। তোমরা যখন গরমের সময় যখন ধরো সারাদিন ধরো বাইরে আছো, হ্যাঁ হ্যাঁ, জল খাওয়া হয়নি, তো প্রথম কি হয়? ফার্স্ট কি হয়? হ্যাঁ, প্রথম হচ্ছে যে প্রথম তো ইউরিনই পাবে না, আর দ্বিতীয়ত ইউরিন হলে হলুদ ইউরিন হবে, তাই না? সবচেয়ে আগে তো তাই হয়। সো ভেরি কমনলি আমরা ইয়ে করতে পারি স্কিন পিঞ্চকে, তখন স্কিন পিঞ্চে কি হয়, স্কিন পিঞ্চ সিভিয়ার ক্ষেত্রে প্রথম হবে ইউরিন আউটপুট আর কি, যদি আমাদের জল না থাকে শরীরে। হ্যাঁ, সো ফার্স্ট তাহলে আমি যদি অ্যাডিকুয়েটলি জল দিই, তাহলে আমাকে কি মেজার করতে হবে? ইউরিন আউটপুট মেজার করতে হবে। এবার ইউরিন আউটপুট ধরো 50 কেজি, তাহলে আমার কত ইউরিন হতে হবে, কত ইউরিন হলে বলবো অ্যাডিকুয়েট? না না, 50 কেজি বডি ওয়েট। ইউরিন তো একটা বডি ওয়েটের হিসেবে আছে, একটা 10 বছরের 10 কেজি বাচ্চার যত ইউরিন হবে, আর একটা 50 কেজি অ্যাডাল্ট লোকে তো তাই ইউরিন হবে না, না? সো হোয়াট ইজ দ্য ক্যালকুলেট, মানে ক্যালকুলেশনটা কি? আমাকে তো আওয়ারলি দেখতে হবে, তাহলে তাহলে পার কেজি পার আওয়ারে কোনো হিসেব আছে তো? কত হিসেব আছে সেটা? তো তখনই দেখতে হবে না? সি আলটিমেটলি তো পারফরমেন্স আমাকে ফিক্স করতে হবে, তাই না? পারফরমেন্স হয়েছে, আমাকে পারফরমেন্স ফিক্স করতে হবে, তার জন্য আমাকে ওটি করতে হবে। এবার ওটি করার জায়গায় তার আগে আমাকে রিসাসিটেট করে করতে হবে। আমি যদি রিসাসিটেট না করে পেশেন্টটাকে ওটি দিলে কি হবে? অ্যানাস্থেসিয়া ড্রাগ দিলে কি হবে? পেশেন্টের কি হবে? ধরো আমি রিসাসিটেট করলাম না, পারফরমেশন হয়েছে, সোজা নিয়ে ওটিতে নিয়ে অ্যানাস্থেসিয়া ড্রাগ দিয়ে দিলাম, তাহলে পেশেন্টের কি হবে? পেশেন্ট হবে কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে? অ্যারিথমিয়া আর কার্ডিয়াক অ্যারেস্ট, যদি পেশেন্ট রিসাসিটেটেড না থাকে, ঠিক আছে? সো রিসাসিটেশন ইজ আ মাস্ট। এবার রিসাসিটেশন অ্যাডিকুয়েট হয়েছে কিনা আমি বুঝবো কি করে? বাই ইউরিন আউটপুট। তাহলে ইউরিন আউটপুট কত করে হতে হবে? আমাকে তাহলে আওয়ারলি দেখতে হবে না? 24 ঘন্টা তো অনেক টাইম, 24 ঘন্টা তো আবার সেপসিস সেটিং করে যাবে। কুইক রিসাসিটেশন আর ইয়ে করতে হবে, তাহলে কত করে আমাকে ইউরিন হতে হবে? পার কেজি পার আওয়ার কত হতে হবে? পয়েন্ট 0.5 to 1 ml পার কেজি পার আওয়ার। এটা হচ্ছে মিনিমাম অ্যাকসেপ্টেবল ইউরিন আউটপুট। এটা সারা জীবন মনে রাখবে, যে ব্রাঞ্চই করো না কেন, পিডিয়াট্রিক্স করো, গাইনি করো, মেডিসিন করো, সার্জারি করো, হ্যাঁ, সব ব্রাঞ্চে একই 0.5 to 1 ml পার কেজি পার আওয়ার। তাহলে যদি এটা 50 কেজি লোক হয়, তাহলে তার কত ইউরিন লাগবে? মিনিমাম কত ইউরিন লাগবে আওয়ারলি? মিনিমাম 25 লাগবে। 50 হলে আরো ভালো, ঠিক আছে? সো আই উইল সি দ্য কালার অফ দ্য ইউরিন। যদি খুব বেশি মানে কনসেন্ট্রেটেড ইউরিন থাকে, হলুদ ইউরিন থাকে, তার মানে কি তখন ভালো ইয়ে হয়নি তাহলে, তাই না? আর যত ফ্লুইড দেবে, দেখবে আইসিইউতে দেখবে অনেক পেশেন্টের ক্যাথেটার করা আছে, দেখবে যাদের ভালো ইউরিন হচ্ছে ক্লিয়ার কালার থাকে একদম, তাই না? ইউরিনের যে নর্মাল কালার যেটা আর কি, আম্বার কালার যেটা হয় আর কি। বাট বেশি বেশি যদি হাই কালার হয়, তার মানে কি শরীরে জল এখনো কম আছে আর কি, ঠিক আছে? সো দ্যাটস দ্য ওয়ে। আচ্ছা, এটা হলো তাহলে নল, না, হ্যাঁ, না, জল আর কল হলো আর কি। নলটা কি তাহলে? you need a right suit because patient তো ডিস্টেনশন থাকবে না, বিকজ প্যারালাইটিক অ্যালিয়াস তো ভেরি কমনলি হয় আর কি। হ্যাঁ, ইন্টেস্টিনে যদি ওরকম পারফোরেশন থাকে, অতটা ফ্লুইড থাকে, তো ইন্টেস্টিন কিভাবে রিয়াক্ট করবে? সব ইন্টেস্টিন গুলো ফুলে থাকবে তখন, পেরিস্টালসিস বন্ধ হয়ে যায় তখন, তাই না? সো ইউ হ্যাভ টু ডিকম্প্রেস দ্য সিস্টেম। সো তোমাকে একটা রাইস টিউবও করতে হবে, ঠিক আছে? সো তোমাকে একটা রাইস টিউব দিতে হবে। সো পরীক্ষার আমার নল জল কল বলবে না, বলবে ফার্স্ট আই হ্যাভ টু গিভ আইভি ফ্লুইড, আই হ্যাভ টু রিসিসিট দ্য পেশেন্ট, আই হ্যাভ টু গিভ আইভি ফ্লুইডস। হ্যাঁ, লার্জ বোর ক্যানোলা করে জিজ্ঞেস করতে পারে তখন যে কি ক্যানোলা দেবে, বলবে কি ফ্লুইড দিতে পারে সেটা, ঠিক আছে? দিয়ে মোটামুটি আমরা ইউজুয়ালি আগে 1 লিটার বোলাস দিই, দরকার হলে 1+1 লিটার বোলাস দেবো, তারপরে মেনটেন্স ফ্লুইডে যাবো। উইল মনিটর দি ইউরিন আউটপুট, দ্য মোমেন্ট ইউরিন ইজ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ইউরিন ইজ প্রডিউসড, আর তার সাথে এনজি করে এনজি ডিকম্প্রেশনে করে দেবো, ঠিক আছে? দ্য মোমেন্ট অ্যাডিকুয়েট ইউরিন ইয়ে হবে, উইল গো ফর এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি, তাই না? আর তার আগে আমরা বেসিক, কত একটু সময় লাগবে, বেসিক ব্লাড প্যারামিটার তো বাড়াতে হবে। তার হিমোগ্লোবিন কত আছে, তার প্লেটলেট কাউন্ট ঠিক আছে কিনা, তার পিটিআইএনআর কি আছে, হ্যাঁ, সেগুলো দেখতে হবে। তার ভাইরাল মার্কাস কি আছে সেগুলো তো দেখতে হবে। হ্যাঁ, ইউরিয়া ক্রিয়েটিন কি আছে। সো একটা বেসিক যে ব্লাড প্যারামিটার আমরা যেগুলো পাঠাই, কমপ্লিট ব্লাড কাউন্ট, হ্যাঁ, একটা লিভার ফাংশন টেস্ট, একটা ইউরিয়া ক্রিয়েটিনিন, একটা সোডিয়াম পটাশিয়াম, একটা ভাইরাল প্রিঅপসিওলজি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV 1 and 2, পিটিআইএনআর, এগুলো আমরা বেসিক দেখতে হবে, সেগুলো পাঠিয়ে আমরা দেখে নেবো।
ঠিক আছে? সো এই অবস্ট্রাকশন দেখো এরকমই প্রশ্ন আসবে, হ্যাঁ, অবস্ট্রাকশনের কজ, স্মল বল অবস্ট্রাকশন না লার্জ বল অবস্ট্রাকশন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এগেন প্রেজেন্টেশন কি হবে, অবস্ট্রাকশনের পেশেন্টের প্রেজেন্টেশন কি হবে? হ্যাঁ, তাহলে এখানে কলিকি পেন হবে, তাই না? কলিকি পেন, সেই পেশেন্টটা বেডে থাকলে কিরকম হবে, কি হবে, কি করবে? হ্যাঁ, that patient will be restless, তার তো পেরিফেরাল রেস্টলেস। এটা লাগাও, একটা ওইদিকে লাগাও, একটা এইদিকে লাগাও, দুদিকে দুটো লাগাও। সেটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ, কোনটা কি এক্সরে? না, আগে প্রথমে কি, প্রথমে বলতে হবে যখন এক্সরে ইয়ে করে, প্রথমে বলবো এটা কিসের এক্সরে। পরীক্ষাটা কি হবে, প্রথমে থাকবে কি এক্সরে, কিছু থাকে হচ্ছে প্লেন এক্সরে, কিছু থাকে হচ্ছে কন্ট্রাস্ট এক্সরে। হ্যাঁ, তো আর এক্সরে সাইটের মানে চেস্টের না অ্যাবডোমেনের না পেলভিসের, তাই না? সো ফার্স্ট বলবে কি এক্সরে, এটা এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। এক্সরে যখন দেখো, এক্সরে তো তোমাদের পরীক্ষায় থাকবে, প্রথম থাকে হচ্ছে হোয়াট ইজ দিস এক্সরে, ঠিক আছে? সেটা একটা প্লেন এক্সরে থাকতে পারে, হ্যাঁ, যখন এটা কি প্লেন এক্সরে না কন্ট্রাস্ট এক্সরে? প্লেন এক্সরে, ঠিক আছে? যদি ধরো এরকম দেওয়া হয়, এটা কি, জাস্ট তলায় 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 একটু দেখো, এটা কি? তাহলে এটা তো কন্ট্রাস্ট এক্সরে, এটা তো টিটিউব কোলাঞ্জিওগ্রাম, টিটিউব কোলাঞ্জিওগ্রাম, তারপরে এটা কন্ট্রাস্ট দিয়ে করেছে, তাই না? তাহলে এটা তো কন্ট্রাস্ট এক্সরে। আর কিছু থাকে প্লেন এক্সরে, ঠিক আছে, ওটা আরেকদিন পড়াবো এটা। সো তাহলে তোমাকে এটা বলতে হবে, এটা হচ্ছে প্লেন এক্সরে। তো প্রথম ইয়ে তোমার যেটা বলতে হবে সেটা হচ্ছে যে যেটা প্লেন এক্সরে কি, এটা প্লেন এক্সরে কিসের? অ্যাবডোমেন, প্লেন এক্সরে অ্যাবডোমেন, প্লেন এক্সরে অ্যাবডোমেন, ঠিক আছে। বাঁ দিকেরটা হচ্ছে ইরেক্ট আর ডান দিকেরটা হচ্ছে সুপাইন, ঠিক আছে। টেকেন ইরেক্ট, তুমি যদি ইরেক্ট দেখতেই পাচ্ছ যেখানে পরিষ্কার বলে দেবে ইরেক্ট, ওটা যদি লেখা না থাকতো তাহলে বলতে পারতো ইরেক্ট আর সুপাইন বলতে পারতো, ওটা যদি লেখা না থাকতো। হ্যাঁ, এখানে ফিমেলে তো হ্যাঁ, ওখানে লেখা আছে কাছে ইরেক্ট, টেকেন ইরেক্ট পজিশন এরকম বলে দিতে পারবে, ঠিক আছে। আর যদি লেখা নাও থাকতো তাহলে কি বলতে পারতে? হ্যাঁ, ওটা দেখে কি করবে, সেটা দেখে কি করবে। সি, যখন এয়ার ফ্লুইড লেভেল থাকবে তার মানে হচ্ছে তখন ইরেক্ট পজিশনে আছে এয়ার ফ্লুইড লেভেল, হ্যাঁ, তবে কি যে ফ্লুইডটা গ্রাভিটেট করবে, যখন এয়ার ফ্লুইড লেভেল তার মানে ওটা ইরেক্ট লেভেলে আছে, ঠিক আছে। হাওয়া উপরে উঠে যাবে, ফ্লুইড তলায় দিয়ে থাকবে। আর যদি শুয়ে থাকে তাহলে শুধু গ্যাসিয়াস প্যাটার্নটা পাবে। তো সেম পেশেন্ট, তাই না, সেম পেশেন্টের নেওয়া, দেখো নাম দেখো একই হবে। হ্যাঁ, এই যে দেখো ওই দিকে যেটা ইরেক্ট লেখা আছে, যেখানে যদি ইরেক্ট নাও লেখা থাকতো তাহলে বলতো ওটা ইরেক্ট, কেননা দেখো মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল আছে ওখানে। হ্যাঁ, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল আছে, ঠিক আছে। আর দেখো সুপাইনে যেটা আছে, সুপাইনে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল নেই, শুধু গ্যাস গ্যাস আছে। বুঝতে পারছো? সো এবার এবার বলো, তাহলে প্রথমে বলবো দিস ইজ এ স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন। হ্যাঁ, অলসো একটু লোয়ার পার্ট অফ চেস্ট আছে, পেলভিসের পুরোটা আসেনি, পেলভিসে অ্যাকচুয়ালি পুরো আসলে ছিল, কিন্তু পেলভিসের হাফ এসছে, অ্যান্ড আপার পোর্শন অফ পেলভিস অলসো, ঠিক আছে। একটা ইরেক্টে একটা সুপাইনে কি দেখা যাচ্ছে, এটা হলো ফার্স্ট হচ্ছে কি এক্সরে। এবার হচ্ছে ফাইন্ডিংস। পরীক্ষায় যে নাম্বার থাকে, মার্কিং যেভাবে থাকে তাই থাকে। প্রথমে থাকে আইডেন্টিফাই দ্য এক্সরে, তার জন্য একটা মার্কস। নেক্সট হচ্ছে কি ফাইন্ডিংস, সেকেন্ড হচ্ছে ফাইন্ডিংস। মাল্টিপল, সো ইউ কল ইট মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। নর্মালি কটা থাকতে পারে, দুটো কি তিনটে থাকতে পারে নর্মালি। কোথায় কোথায় থাকে ফ্লুইড লেভেল গুলো? আইসি জাংশনে যেটা থাকে, ডুরাল ক্যাপে একটা থাকে, আর একটা ইনকনসিস্টেন্ট কোথাও থাকতে পারে, স্মল থাকতে পারে, দুটো কি তিনটে।
তার বেশি ডেফিনেটলি অ্যাবনর্মাল। হ্যাঁ, অনেক সময় দেখো এটাকে বলে স্টেপ লাডার প্যাটার্ন, পর পর আছে, দিস প্যাটার্ন ইজ কল্ড স্টেপ লাডার প্যাটার্ন। ঠিক আছে, ওকে। এবার বলো যে কোনটা দেখা যাচ্ছে বেশি, কোনটা কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে? স্মল বল তো মোবাইল, স্মল বল তো চারদিকে আছে, ওটা স্মল বল না, তোমাকে কে বললো? সো এবার বলো যে কি করে ডিফারেন্সিয়েট করে বিটুইন স্মল বল আর লার্জ বল? কোনটা হস্টেশন থাকে? আর ইয়েতে কি থাকে, স্মল বলে কি থাকে? হ্যাঁ, লাইকা সেম। হ্যাঁ, ওটাকে কি বলে? ওটাকে বলে ভালভুলি কনিভেন্টিস। এবার দেখো, এবার ওখানে দেখো, এখানে সব দেখা যাচ্ছে। ভালভুলি কনিভেন্টিস আর হস্টার তফাৎ কি? এটা আর হস্টার তফাৎ কি? ইনকমপ্লিট। আর ভালভুলি কনিভেন্টিস, ভালভুলি কনিভেন্টিস এক্সটেন্ডস ফ্রম ওয়ান ওয়াল টু অ্যানাদার ওয়াল। তো এখানে দেখো, এখানে 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 দেখো, এখানে কি আছে? কমপ্লিটই আছে। হ্যাঁ, একটা জিনিস বলো যে মানে গেসিয়াস প্যাটার্নটা, হ্যাঁ, সেটা বেটার কোথায় বোঝা যায়? গ্যাসিয়াস প্যাটার্ন, এই যে ইন্টেস্টিন তো গ্যাস থাকে, তো গ্যাসিয়াস প্যাটার্নটা বেটার বোঝা যায় কোথায়? সুপাইনে বেশি ভালো বোঝা যায়, তাই না? তুমি দেখো না, ভালভুলি কনিভেন্টিস কোনটায় বেটার বোঝা যাচ্ছে? সো ইরেক্টে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল বোঝা যায়, বাট গ্যাসিয়াস প্যাটার্ন অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ দ্য ইন্টেস্টিন, বিকজ সুপাইনে শুধু গ্যাসই থাকে, তাই না? ওটা বেটার সুপাইনে বোঝা যায়। এই জন্য ইউকেতে, তুমি যদি ইউকেতে যদি দেখো ফর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন দে ডোন্ট আস্ক ফর ইরেক্ট এক্স-রে। এখানে যেমন আমরা সুপাইনে ইরেক্ট দুটোই করি, অনেকেই দুটো পছন্দ করে, আমরা তাই করি আর কি, কিন্তু ইউকে থেকে দে আর ভেরি মাচ, ওরা সব অডিট করে, ঠিক আছে? সো অডিটে ওরা দেখেছে যে ইরেক্ট ডাজন্ট অ্যাড এনি ভ্যালু। সুপাইনে গ্যাস প্যাটার্ন দিয়ে আই ক্যান টেল যে কোথায় অবস্ট্রাকশন, এখানে যে অবস্ট্রাকশন বুঝতে অসুবিধা হচ্ছে সুপাইনে। নর্মাল এক্সরে তো দেখেছো, নর্মাল অ্যাবডোমেন এক্সরে তো এরকম দেখা যায়, এরকম ডায়ালেটেড। হ্যাঁ, এবার এক্সরেতে বলো হোয়াট ইজ দ্য, কত ডায়ামিটার হলে বলবো যে ডায়ালেটেড, স্মল ইন্টেস্টিন কত, লার্জ বাউল কত, একটা রুল আছে, একটা 369 রুল। হোয়াট ইজ দ্যাট? 3 সেন্টিমিটারের বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখো এখানে একটা স্কেল দেখো, ডায়ামিটার যখন মানে ডায়ামিটার যখন মাপতে হয় এমনি স্কেল নিয়ে ডিরেক্টলি বসাবে না, এইখানে সবসময় স্কেল দেওয়া থাকে, ঠিক আছে? এই যে এইখানে স্কেল দেওয়া থাকে। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে মানে এরকম হিসেবে দেওয়া থাকে স্কেল। এই স্কেল থেকে এই স্কেলে মেপে এই স্কেল অনুযায়ী এখানে ফেলতে হবে আর কি, কারণ এটা তো মানে ছোট করে না আমাদেরকে অ্যাবডোমেন এতটুকু নাকি, তাই না? এটা তো ছোট করে, যেমন ম্যাপে যেমন হয়, ম্যাপে যেমন স্কেল দেওয়া থাকে না পাশে, তো সবসময় দেখবে এখানে একটা স্কেল দেওয়া থাকে, এই স্কেল অনুযায়ী এখানে মাপতে হয়, ঠিক আছে? ওকে, সো এখান থেকে এটা তো 1 সেন্টিমিটার হবে, তাই এটা 3 সেন্টিমিটার হবে, এরকম আর কি। দেখবে এখানে লেখা থাকে, এটা এখানে লেখা থাকে, এখান থেকে এই অবধি 20 সেন্টিমিটার, তারপর লেখা আছে 20 সেন্টিমিটার লেখা আছে, তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, এটা 5 সেন্টিমিটার, তার মানে এগুলো সব 1 সেন্টিমিটার, তার মানে এইটুকু হচ্ছে 3, তাই না? এইখানে এইটুকু মেপে তুমি এখানে দেখবে যখন 3 এর বেশি হবে, সি, সো স্কেল করতে হয়, আন্ডারস্টুড? এক্সট্রাটাকে গায়ে স্কেল দেওয়া থাকে, ওই স্কেলটা মাপতে হয় এবং ওরা বলে দেবে। তো পুরো স্কেলটা হচ্ছে 20, তাহলে হাফ হলো 10, তার 1/10 হচ্ছে 1 সেন্টিমিটার। সো এবার ওখান থেকে 3 সেন্টিমিটার বেশি হলে তুমি ওইখান থেকে মাপবে, মেপে ওটা নিয়ে দেখো ওখানে বেশি হবে, 3 এর বেশি হবে, ঠিক আছে? সো ইটস এ স্মল বল, লাইকলি ইটস এ স্মল বল অবস্ট্রাকশন, তাই না? আর কি হবে স্মল বল আর লার্জ বল ইয়ে করে? লার্জ বল হচ্ছে মোর পেরিফেরি লোকেশন, স্মল বল সেন্ট্রালি থাকে, কিন্তু স্মল বল যেহেতু মোবাইল সারা পেটে ছড়িয়ে রাখতে পারে, কিছু কিছু এই যে দেখো না, কিছু কিছু সাইডেও চলে এসছে। হ্যাঁ, শুধু শুধু ইরেক্ট দেখে করলে ভুল হওয়ার চান্স বেশি। সুপাইন এই জন্য কি, এই জন্য ইউকেতে দে ডু অনলি সুপাইন এক্সরে ফর অবস্ট্রাকশন, ইউকেতে ইউ ক্যানট রাইট ইরেক্ট এক্সরে। প্রথমত পেশেন্টরা, এগেইন এই পেশেন্টেরও ভাইটালস কি হবে, পেশেন্ট কলিকি পেন হলে দাঁতায় চটপট করবে, হ্যাঁ, ভাইটালস কি হবে, এরও তো থার্স মিসিং হবে, ফ্লুইড কোথায় জমে থাকবে ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে, সো এও ট্যাকিকার্ডিয়া হতে পারে, এরও বিপি কম হতে পারে, দিস পেশেন্ট মে বি সিক, সো সিক পেশেন্ট মে নট স্ট্যান্ড লাইক দিস, ঠিক আছে?
সো সুপাইন, বাট আমাদের দেশে এখনো আমরা বেশিরভাগ লোক সুপাইন ডিরেক্টই করে আর কি। সো particular word examiners they will like supine and direct. Okay, come on. Okay, দাঁড়াও, এটা জাস্ট একবার লাগাও, এটা জাস্ট একবার লাগাও। এই পেশেন্ট আমি মনে আছে বলে জানি, এই পেশেন্টটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা আমি পড়েছি। এই পেশেন্টটা যেটা ছিল, সি এইখানেটা আছে, এখানেটা আছে, এইটা কি এখান থেকে কি স্ট্রাকচার যায় এরকম ট্রান্সভার্সকুলার, এর বেসিক্যালি ইন্টারসেকশন ছিল। হ্যাঁ, সো ইন্টারসেকশন কি হচ্ছে এবার, কোলনিক অবস্ট্রাকশন। আইসিইউ জাংশন, আইসিইউ ভালভ যেটা আর কি ইজ নন পেটেন্ট। আইসিইউ যদি পেটেন্ট হয় তাহলে ইট ওন্ট অ্যালাউ ব্যাক প্রেশার টু স্মল ভালভ। যদি মানে পেটেন্ট না হয়, 70% ক্ষেত্রে পেটেন্ট থাকে না, তাহলে কি হয়, ব্যাক প্রেশার চেঞ্জেস হয়, স্মল ভালভ ফুলতে থাকে। তো দ্যাটস ওয়াই এই জন্য স্মল ভালভ খোলা আছে, ঠিক আছে? স্মল ভালভ কিছু অব্দি খোলা আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে ইন্টারসেকশন হয়েছে। এটা বেসিক্যালি একটা ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন। হ্যাঁ, কিন্তু এটা তোমাকে পরীক্ষা দিয়ে আমি ইন্টারসেকশন জিজ্ঞেস করবো না আর কি, ঠিক আছে? এটা আমি করেছি বলে আই নোটিস। আমরা যে ব্যাক প্রেশার চেঞ্জ, এটা বেসিক্যালি লার্জ ভালভ অবস্ট্রাকশন, কিন্তু সেখানে ব্যাক প্রেশার চেঞ্জ হয়ে এটা তো স্মল ভালভ, তাই না? স্মল ভালভ ইয়ে হয়ে আছে, ঠিক আছে? সো স্মল ভালভ ক্যান কাম পেরিফেরি। দেখো না এখানে, সো স্মল ভালভ তো বিং এ মোবাইল স্ট্রাকচার সারা পেটে ছড়িয়ে থাকে, বাট রাফলি নর্মালি স্মল ভালভ হচ্ছে সেন্ট্রাল পজিশন, আর লার্জ ভালভ উইল অলওয়েজ অন পেরিফেরাল পজিশন, ঠিক আছে? আর কিন্তু এটা এক্সট্রাতে কিভাবে বুঝবো? এটা এক্সট্রাতে বুঝছিস, বাট এটা বেসিক্যালি আমি করেছি বলে জানি, অপারেট নলেজ সামনে আসো, ঠিক আছে? সো এটা হচ্ছে ওই পেশেন্টেরই ইরেক্ট, ওই দিকে ইরেক্ট করা, ইরেক্ট করা। সো সেম পেশেন্ট ইরেক্ট, সেম পেশেন্ট ইরেক্ট, ঠিক আছে? বাট এনিওয়ে, বাট দিস ইজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনস, ঠিক আছে? সো পরীক্ষা দ্বারা দিস ইজ এ ক্লাসিক্যাল। সো এটা জিজ্ঞেস করে যে এই পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে, ঠিক আছে? সো এটা কি হবে, পেন অ্যাবডোমেন, বা এই পেন অ্যাবডোমেন কিরকম হবে, কলিকি অ্যাবডোমেন পেন। কলিকি অ্যাবডোমেন পেন কাদের হয়? অবস্ট্রাকশন অবস্ট্রাকশন অনেক জায়গাতেই হতে পারে, কিন্তু কখন কলিক হয়? যাদের পেরিস্টোসিস আছে, যেরকম ইন্টেস্টিনে কলিক হয়, কিংবা ইউরেটার, ইউরেটার যদি স্টোন থাকে, ঠিক আছে? বাইল ডাক্টে হলে কি কলিকি পেন হয়? পেরিস্টোসিস, পেরিস্টোসিস, পেরিস্টোসিস মানে যেখানে ইন্টেস্টিন এরকম করে তো প্রোপাগেট করে না, এরকম প্রোপালসিভ মুভমেন্ট হয়। যাদের কলিকি অ্যাবডোমেনাল মানে পেন হয়, তাদের যেখানে পেরিস্টোসিস আছে তাদেরই একমাত্র কলিকি হয়। কলিকি মানে কি, যখন এরকম কন্ট্রাক্ট করছে তখন ব্যথাটা চা করে উপরে উঠে যাচ্ছে আর কি, যেই আবার রিল্যাক্স হয়ে গেল ব্যথাটা কমে গেল আর কি। হ্যাঁ, আবার একটু পরে ব্যথাটা, ইন্টেস্টিন তো কন্টিনিউয়াস এরকম করে যেতে পারে, একটু পরে তো ইন্টেস্টিনকে রিল্যাক্স হতে হয় মাসলকে, তাই না? সো বাইল ডাক্টে কিন্তু এরকম কোনো ইয়ে নেই, পেরিস্টোসিস নেই। সো বাইল ডাক্টে যেটা হয় সেটা এরকম কলিকি পেন হয় না। হ্যাঁ, বিলিয়ারি কলিক ইজ এ মিসনম হয়। কলিকি পেন কাদের হয়? ইন্টেস্টিনে হয় আর ইউরেটারে হয়, ঠিক আছে? আর এই দুটো জায়গাতে হয়। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট দেখবো, 5 মিনিট। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো এখান থেকে সেম, যে পেশেন্টের প্রেজেন্টেশন কি হবে, হ্যাঁ, বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে এগুলো আনসার করতে পারবে। এবারে এরও ভাইটালস কি হবে, সেম। রিসিসিটেড কিভাবে করবে, সেম। হ্যাঁ, আবার নল জল কর, মানে আগে ফ্লুইড দিতে হবে, ইউরিনার ফুট আডিকেটিং করতে হবে, প্লাস নেজোগ্যাস্ট্রিক ডিকম্প্রেশন করতে হবে, ঠিক আছে? তো তখন এগুলো জিজ্ঞেস করবে কত সাইজের রাইস টিউব দেবে, কত সাইজের কি দেবে, হ্যাঁ। আর যখন এক্সরে লাগাবে, ধরো এক্সরে বলে এক্সরেটা লাগাতে হবে, সে বলবে এক্সরেটা পুট করো, কোন দিকে রাইট কোন দিকে লেফট সবসময় দেখে নেবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। দেখবে আর লেখা থাকে বা লেফট লেখা থাকে, এল লেখা থাকবে, আর মানে হচ্ছে ওটা রাইট সাইড। হ্যাঁ, এটা কি, এটা বেসিক্যালি চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে নর্মালি টেকেন কি ভিউ, পিএ ভিউ। এপি ভিউ কখন নেওয়া হয়? নর্মালি পিএ ভিউ নেওয়া হয়। এপি ভিউ আইসিইউতে যেখানে পেশেন্ট শুয়ে আছে, পেশেন্ট ক্যানট মুভ,
হ্যাঁ তাই না, পেশেন্ট আইসিইউতে আছে, ভেন্টিলেটরে আছে, সেখানে এক্সরে নিচ্ছি, সেখানে একমাত্র এপিভিউ নেই, আদারওয়াইজ চেস্ট এক্স ইজ অলওয়েজ এ পিয়ার ভিউ। ঠিক আছে, ওকে, এটা কি আছে, কি কি দেখা যায় এখান থেকে? রিফ্রাকচার আছে, কোন দিকে আছে দেখো? এইখানে রিফ্রাকচার আছে, ঠিক আছে, ওকে, রিফ্রাকচার দেখো দেখা যাচ্ছে তো। এবার চেস্ট এক্সরে কি কি স্ট্রাকচার আমরা দেখি নরমালি? দেখো কি কি দেখা যায়, কি কি জিনিস দেখা যায়, একটা চেস্ট এক্সরে থেকে আমরা কি কি দেখতে পাই নরমালি? না না, আগে কি কি স্ট্রাকচার, 1 2 3 4 কি কি দেখা যায়? হ্যাঁ, তো লাংস, এক হচ্ছে লাংস, লাংস দুদিকে লাংস দেখা যাচ্ছে, ঠিক আছে। 2 নম্বর হার্ট দেখা যাচ্ছে, বড় দিন হার্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ডায়াফ্রাম, দুদিকে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, ডায়াফ্রামের তলায় লিভার, এর কি অবলিটেটেড আছে? নেই তো। হ্যাঁ, আর কি দেখা যায়? সো সো ক্লাসিক্যাল দেখা যায়, হ্যাঁ ক্লাসিক্যাল দেখা যায়, সো ভার্টিব্রা দেখা যায়, সার্ভাইকাল ভার্টিব্রা, থরাসিক ভার্টিব্রা দেখা যায়, হ্যাঁ ঠিক আছে। আর এইটা কি দেখতে পাচ্ছ? ট্র্যাকিয়া, সো ইউ ক্যান সি ট্র্যাকিয়া, লেফট ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে, অনেক। আচ্ছা, আর কি দেখা যাবে? এইসব এই যে বর্ডার তো দেখা যাবেই, হ্যাঁ। এটাকে কি বলে? এই অ্যাঙ্গেলটাকে কি বলে? কস্টোফেনিক অ্যাঙ্গেল। এটাকে কি বলে? কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা অনেক অ্যাকিউট, এটা অবটিউজ, এটা অনেক অ্যাকিউট, তাই না? আচ্ছা, তাহলে এখানে রিফ্র্যাকচার হয়েছে, তাহলে এর কি কি আর হতে পারতো? না, পারফোরেশন না, রিফ্র্যাকচার হয়েছে, তো কি কি হতে পারতো? রিফ্র্যাকচার হয়েছে, আর কি কি এটা এক্সপেক্ট করতে পারতে? ঠিকই হলো, হ্যাঁ, নিউমোথরাক্স হতে পারতো, কারণ লাংস আছে না, সো লাংস ইনজুরি হলে নিউমোথরাক্স। আর কি হতে পারতো? সার্জিক্যাল এম্ফাইসিমা তো ঠিক আছে, হতে পারে। আর কি হতে পারতো? না, কনসেশন না, রিফ্র্যাকচার হয়েছে ট্রমাতে, নিউমোথরাক্স। আর কি হতে পারতো? হিমোথরাক্স। হিমোথরাক্স হলে কিন্তু এটা অবলিটেড থাকতো, তাই না? এখানে তো শার্প আছে, অবলিটেড নেই, হ্যাঁ, হিমোথরাক্স হতে পারতো, ঠিক আছে। নিউমোথরাক্স, হিমোথরাক্স, হ্যাঁ। এবার হচ্ছে যে নিউমোথরাক্স, এরকম টেনশন নিউমোথরাক্স হতো, তাহলে কি হতো? তাহলে ট্রাকিয়া, হার্ট সব ওই দিকে শিফট হয়ে যেত আর কি, ইজ কল্ড মিডিয়াস্টাল শিফট। তাহলে এটাকে বলা হচ্ছে মিডিয়াস্টাল, তাই না? তো মিডিয়াস্টাল শিফট হতো। মিডিয়াস্টাল শিফট মানে হচ্ছে দিস ইজ মেডিকেল এমার্জেন্সি, হ্যাঁ, তাই না? পেশেন্ট ইমিডিয়েট জাস্টিস দিতে হবে, ঠিক আছে। আর কি হতে পারতো? এখানে তো একটা জিনিস আছে, ধরো এখানে ফ্র্যাকচার হলো, এখানে ফ্র্যাকচার হলো, এখানে ফ্র্যাকচার হলো, এখানে ফ্র্যাকচার হলো, তাহলে কি হতো? ফ্লেল চেস্ট। তার মানে ফ্লেল চেস্ট মানে হচ্ছে দুটো রিব দু জায়গায় ভাঙতে হবে মিনিমাম, তাহলে ওই সেগমেন্টটা আলাদা হয়ে গেল, বাকি সেগমেন্ট যেমন মুভ করছে এটা সেইভাবে মুভ করছে না, প্যারাডক্সিক্যাল হয়ে গেল, তাই না? সো ইটস কল্ড ফ্লেল চেস্ট, ঠিক আছে। সো ফ্লেল চেস্টের ট্রিটমেন্ট কি? না, আগে ইন্টারভেনশন, আগে হচ্ছে অ্যানাস্থেসিয়া, হ্যাঁ, ওই জায়গাটা চাপা দেওয়া, এই করেই হয়তো বেশিরভাগ সময় বন্ধ হয়ে যায়। যদি না হলো, কিছু ক্ষেত্রে যদি ইমপ্রুভ না করে তখন ইন্টারভেনশন করতে হবে, এমন না যে সবাইকে ইন্টারভেনশন করতে হবে, ঠিক আছে। এনিওয়ে, সো চেস্ট থেকে এইগুলো জিজ্ঞেস করে। এবার হচ্ছে ধরো হিমোথোরাক্স, হ্যাঁ, হিমোথোরাক্সের ধরো এটা যদি হয় তাহলে তোমাকে ড্রেন দিতে হবে। এবার কখন তোমাকে ইমিডিয়েট থোরাকটমি করতে হয়, কমন কোয়েশ্চেন যেগুলো থাকে এর সাথে আর কি, কখন তোমাকে ইমিডিয়েটলি থোরাকটমি করতে হবে? তুমি চেস্ট ড্রেন দিলে কি দেখে ডিসাইড করবে যে না আমাকে এটা থোরাকটমি করতে হবে? যদি তুমি চেস্ট ড্রেন দিলে ইমিডিয়েটলি 1.5 লিটার ব্লাড বেরিয়ে যাবে চেস্ট ড্রেন দিয়ে, কিংবা চেস্ট ড্রেন দিয়ে রেখেছো, প্রতি ঘন্টায় 200 উপর করে ব্লাড বেরোচ্ছে, 200 ml ব্লাড পার আওয়ার বেরোচ্ছে কনসিকিউটিভ ফর 3 আওয়ার্স, এসব ক্ষেত্রে তাহলে ইমিডিয়েট তখন ল্যাপারোটমি করতে হবে। দেয়ার ইজ অ্যান অনগোয়িং ব্লিডিং হুইচ হ্যাজ টু বি স্টপ সার্জিক্যালি, ঠিক আছে। সো দিস আর দ্য কমন কোয়েশ্চেন যেগুলো এর থেকে জিজ্ঞেস করে আর কি, হ্যাঁ। নিউমোথোরাক্স, হ্যাঁ, ও দ্য টাইপস অফ নিউমোথোরাক্স। টেনশন আর সিম্পল তফাৎ বেসিক্যালি। সো টেনশন মানে হচ্ছে যেখানে হিমোডাইনামিক কম্প্রোমাইজ, যেখানে রেডিয়েশন হয়, হ্যাঁ, ইয়েস, মানে শুধু হাওয়া ঢুকছে কিন্তু আর বেরোচ্ছে না আর কি। সো তাহলে কি হবে? র্যাপিডলি হাওয়া ঢুকে ঢুকে পুরো মিডিয়াস্টাল শিফট হবে আর কি, তাই না? দে উইল হ্যাভ হিমোডাইনামিক কম্প্রোমাইজ, হ্যাঁ, দে উইল বি সায়ানোজড, মানে সব দিক থেকে কম্প্রোমাইজড হবে। এয়ারওয়ে অ্যান্ড হোয়াট ইজ এয়ারওয়ে? এয়ারওয়ে মিনস
হ্যাঁ, এয়ারের মাঝে জাস্ট পাইপ, মানে কন্ডাকশন পাইপ, এখান থেকে হাওয়া যেভাবে ঢুকছে এখান দিয়ে ঢুকে ট্রাকিয়া হয়ে দুটো ব্রঙ্কি, এই হচ্ছে এয়ার। এবারে বি কি, ব্রিদিং হচ্ছে লাংস, যেখানে এক্সচেঞ্জ হচ্ছে অ্যান্ড ব্রিদিং। হ্যাঁ, দ্যাটস আ ওয়ার্ক অফ ব্রিদিং, যেখানে এক্সচেঞ্জ হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড হয়, এবার পুরো সব টিস্যুতে যাচ্ছে আর কি, বাই সার্কুলেশন। হ্যাঁ, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এ বি সি। এ হচ্ছে এয়ারওয়ে, এয়ারওয়ে কাজ হচ্ছে শুধু কন্ডাক্ট করা, দে উইল ক্যারি দ্য অক্সিজেন, ক্যারি দ্য এয়ার টু লাংস, বাট লাংস হচ্ছে যেখানে মেন এক্সচেঞ্জ হবে, ব্রিদিং, ওয়ার্ক অফ ব্রিদিং, যেখানে এক্সচেঞ্জ হবে আর কি, ঠিক আছে। তারপরে অক্সিজেনেটেড ব্লাড উইল কাম ভায়া পালমোনারি ভেন টু হার্ট, এন্ড নাও দ্য ফাংশন অফ হার্ট ইজ টু সেন্ড অক্সিজেন টু এভরি সেল। তাহলে শকের হোয়াট ইজ ডেফিনিশন অফ শক? inadequate DO2, DO2 মানে ডেলিভারি অফ O2, DO2, inadequate DO2 to the cells or the tissues, ডেলিভারি সে যে কোনো কারণেই হোক। কি কি কারণ শকের, কি কি কারণ? হ্যাঁ, একটা হাইপোভলিমিক, ইয়েস, একটা হচ্ছে হাইপোভলিমিক, মানে ইয়ে হয়ে গেছে আর কি, মানে হেমারেজিক শক ইজ ওয়ান অফ দ্য কজ অফ হাইপোভলিমিক শক। হ্যাঁ, আবার এই যে এইগুলো বললাম, পারফোরেশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ডিহাইড্রেশন, সেখানেও তো শক হতে পারে, তাই না? ভলিউম কমে গেছে আর কি, সেটা ব্লাড লস হয়ে হতে পারে বা থার্ড স্পেসিং হয়ে হতে পারে, ঠিক আছে, দ্যাটস কল হাইপোভলিমিক শক। সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে সেপটিক, আগে সেপটিক শক, তারপর অ্যানাফাইলেটিক শক, সেপটিক শক আর অ্যানাফাইলেটিক, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কার্ডিওজেনিক, পাম্পই করতে পারছে না, কার্ডিওজেনিক। আর ফোর্থ অবস্ট্রাকটিভ, ঠিক আছে, যেমন টেনশন নিউমোথরাক্স হয়েছে, হ্যাঁ, বা ইয়ে হয়েছে যেখানে বেরোতেই পারছে না, ওখান দিয়ে হার্ট পাম্প করছে কিন্তু আর যেতে পারছে না আর কি, অবস্ট্রাকটিভ শক হয়ে গেছে, ঠিক আছে। এই বেসিক্যালি এই 4 রকম শক, একদম খুব ভালো করে পড়বে, এই কোয়েশ্চেন থাকবেই থাকবে শকের, ঠিক আছে। এই 4টে এর মধ্যে সব ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর কি, ঠিক আছে। এর মধ্যে কোন শকে হাইপারডাইনামিক সার্কুলেশন পাবে, মানে পেরিফেরি ওয়ার্ম পাবে, সেটা কেন? হ্যাঁ, এই যে ডিস্ট্রিবিউটিভ শক বলে, কি ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশনটা কি হয়? পেরিফেরাল ভেসুলাইজেশন হয় না, মানে এই ধরো হার্ট থেকে এরকম আর্টারি আসছে, ক্যাপিলারিতে চেঞ্জ হয়ে আবার ভেন দিয়ে হার্টে ফিরে যাচ্ছে, তাই তো। তাহলে যখন পেরিফেরাল ভেসুলাইজেশন, মানে পেরিফেরাল পুলিং হয়, পেরিফেরাল টিস্যুতে সব ভেসুলার, মানে ভেন ইয়ে সব ডায়ালেট হয়ে বসে আছে, সো ওইখানেই ব্লাড গুলো আছে। যদি ওখানে ব্লাড থাকে তাহলে সেটা তো ঠান্ডা হবে না, তাই না? আমাদের শকে কখন ঠান্ডা হয়ে যায়, যখন ভেসো কনস্ট্রিকশন হয়ে যায়, তাই না? শকে কি হয়, বিকজ বডি ট্রাইজ টু সেন্ড ব্লাড টু দ্য ভাইটাল অর্গানস, ওকে, ব্রেন, হ্যাঁ, কিডনি চেষ্টা করে পাঠাবে, সো তার স্কিনে কম পাঠাবে, সেই জন্য ঠান্ডা হয়। বাট সেপটিক শকে কি হবে, সেপটিক শকে যেহেতু এখানে পেরিফেরিতে অনেক কুলিং থাকবে, হ্যাঁ, সো এগুলো ওয়ার্ম, সেপটিক শকে এগুলো ওয়ার্ম পেরিফেরিজ হবে, ঠিক আছে। এইসব, সো এইসব জায়গা থেকে মানে তোমার ভাইবা কোয়েশ্চেন ক্যান এন্টার ইনটু দিস থিংস, ঠিক আছে, যে কোনো জায়গায়। সো লাভবেলের যে প্রথম যে চ্যাপ্টার্স গুলো ওগুলো খুব ভালো করে পড়বে, নিউট্রিশন, শক, মেটাবলিক রেসপন্স, হ্যাঁ, ঠিক আছে। তোমাদের প্রথম যখন যে ইন্টার অ্যাসেসমেন্টটা হবে তাতে এইগুলো খুব ভালো করে কোয়েশ্চেন থাকবে এগুলোতে, ঠিক আছে। যেমন ফাইনাল ইয়ারে হবে প্রথম দিকে, হ্যাঁ, প্রথম দিকে চ্যাপ্টারগুলো তো মোটামুটি সব হয়ে গেছে তো পড়ানো, হ্যাঁ, আমি তো অনেকগুলো নিয়েছি, সেকেন্ডে তো আমি অনেকগুলো নিয়েছি আর কি, এগুলো প্রথম দিকে চ্যাপ্টারগুলো আমি অনেকগুলো নিয়েছি, তাই না? সেগুলো খুব ভালো করে পড়বে একদম। মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, শক, নিউট্রিশন, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, ঠিক আছে। কারণ সব পেশেন্টদের কিন্তু তাই লাগবে আলটিমেটলি, সার্জারি পেশেন্ট মানে তো মুখে খাবে না, হ্যাঁ, ফ্লুইড দিতে হবে, সো ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। ফ্লুইড কি করে দেওয়া হয়, একটা পেশেন্টকে ধরো ফ্লুইড দেবে, ধরো মেনটেন্যান্স ফ্লুইড দেবে, কি করে দেওয়া হয়, একটা পেশেন্টের ধরো পেশেন্ট খাচ্ছে না, সার্জিক্যাল পেশেন্ট, ওটি হবে বা ওটি হয়েছে, এবার ধরো 50 কেজি বডি ওয়েট, তার ফ্লুইড কত লাগে পার ডে, ফ্লুইড কতটা লাগে? কি ফর্মুলা? 4:1, 4:1, জাস্ট মেনটেন্যান্সের জন্য একটা মেনটেন্যান্স। এবার তার সঙ্গে যদি এক্সট্রা লস হয় সেটা আমি আলাদা করে ইয়ে করবো, বাট মেনটেন্যান্সের জন্য যদি অন্য কোনো লস না থাকে, মেনটেন্যান্স হচ্ছে 4:1। ফার্স্ট 10 কেজিস 4 ml, এটা হচ্ছে পার আওয়ার হিসেবের জন্য, মানে তাহলে ফার্স্ট 10 কেজির জন্য হচ্ছে 4 ml পার কেজি পার আওয়ার। তাহলে প্রথম 10, ধরো এটা 50 কেজি হলো, তাহলে 10 কেজির জন্য কত হবে,
40 ml পার আওয়ার। নেক্সট 10 কেজির জন্য 2 ml পার কেজি পার আওয়ার। তাহলে 11 থেকে 20 জন্য কত হলো? 20, তাহলে 40 আর 20 60 হয়ে গেল। আর তারপরে 20 পর থেকে যত অব্দি ওয়েট সেটা হচ্ছে 1 ml পার কেজি পার আওয়ার। তাহলে যদি 50 কেজি হয় তাহলে কত দিতে হবে আমাকে? 30। তাহলে প্রথমে 40, তারপরে 20, তাহলে 30। তাহলে 40 প্লাস 20 প্লাস 30, তাহলে কত হলো? 40, 20, 60, 30, 90 ml পার আওয়ার। আওয়ারলি 90 ml করে আমাকে ফ্লুইড দিতে। এটা হচ্ছে মেনটেন্যান্স ফ্লুইড, একটা লোকের মেনটেন্যান্স ফ্লুইড, মানে 50 কেজি লোকের। অবভিয়াসলি একটা 10 কেজির বাচ্চার যা ফ্লুইড হবে একটা 50 কেজির বাচ্চার থোড়ি তাই ফ্লুইড হবে। সো ক্যালকুলেশন কিভাবে হবে? সো ক্যালকুলেশন ইজ লাইক দিস। হ্যাঁ হ্যাঁ বলো। 10 কেজি বাচ্চা হলে 40 ইয়ার্স, 40 ml পার আওয়ার। সো 4 to 1, প্রথম 10 কেজির জন্য 4 ml পার কেজি পার আওয়ার। নেক্সট 10 কেজির জন্য 2 ml পার কেজি পার আওয়ার। 20 পর থেকে যত ওয়েট হবে সেটা হচ্ছে 1 ml পার কেজি পার আওয়ার। তাহলে এবার হিসেব করে নেবো, 50 কেজি হলে ভেরি ইজি টু, তাহলে সেটা হচ্ছে আমার মেনটেন্যান্স ফ্লুইড। ঠিক আছে, এইবার হচ্ছে কি টাইপের ফ্লুইড দেবো। এবার হচ্ছে সোডিয়াম কত দেবো, পটাশিয়াম কত দেবো। সোডিয়ামের কত রিকোয়ারমেন্ট একটা অ্যাডাল্ট হিউম্যানের? সোডিয়াম রিকোয়ারমেন্ট কত আর পটাশিয়াম রিকোয়ারমেন্ট কত? না ওটা তো নর্মাল, কিন্তু রিকোয়ারমেন্ট কত? সোডিয়ামের রিকোয়ারমেন্ট কত? নর্মাল, যার এক্সট্রা লস হচ্ছে না। এক্সট্রা লস হলে সেটা আবার এক্সট্রা আসবে। মানে 2 to 3 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি। ঠিক আছে, বা মিলিমোল পার কেজি। তাহলে ধরো 50 কেজি যদি হয় তাহলে আমার মিনিমাম কত সোডিয়াম লাগবে? তাহলে 2 to 3, 100 থেকে 150। ঠিক আছে, এবার বলো একটা নর্মাল স্যালাইনের বোতলে কত এমএল, কত মিলিমোল ইয়ে থাকে? 1 লিটারে কত থাকে? ইউজুয়ালি তো 500 বোতল থাকে। নর্মালি দেখবে হিসেবগুলো থাকে হচ্ছে কত থাকে? এটা হোম টাচ হইল। ফ্লুইড গুলো দেখবে দেখবে এখানে না, দেখবে যে কোনো ওয়ার্ডে বা ইয়েতে তো সব ফ্লুইড বটল থাকে না। এনএসএ কত থাকে, হ্যাঁ ডিএনএসএ কত থাকে, ঠিক আছে, আরএলএ কত থাকে। ঠিক আছে, হ্যাঁ তাহলে সেই অনুযায়ী আমাকে সোডিয়াম সেইভাবে ক্যালকুলেট করে দিতে হবে। পটাশিয়াম কত লাগে? না ওটা তো নর্মাল লেভেল। পার ডে রিকোয়ারমেন্ট কত? আমরা কি নর্মালি পটাশিয়াম সাপ্লিমেন্ট করি, মানে করি নর্মাল, বিকজ আমরা যে ফুড খাই তাতে আমাদের অ্যাডিকেট পটাশিয়াম হয়ে যায়। কিন্তু যে খাবে না, যে তাকে তো পটাশিয়াম সাপ্লিমেন্ট করতে হবে, শুধু জল দিলে তো হবে না, তাই না? তো পটাশিয়াম হচ্ছে 1 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে। তাহলে 50 কেজি হলে আমার 50 মিলি ইকুইভ্যালেন্ট দিতে হবে। তাহলে একটা পটাশিয়াম অ্যাম্পুলে কত থাকে, কত এমএল, কত মিলি ইকুইভ্যালেন্ট? এই প্র্যাকটিক্যাল জিনিসে জিজ্ঞেস করা হবে। সো 10 ml 20 মিলি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, 10 ml 20 মিলি ইকুইভ্যালেন্ট। তাহলে আমার কটা অ্যাম্পুল লাগবে 50 কেজিতে? 20 মিলি ইকুইভ্যালেন্ট থাকে। 1 অ্যাম্পুল মানে হচ্ছে 10 ml, তাতে 20 থাকে, আড়াইটা মনে হয়। আড়াই বা 3 দিলেও আমার চলে যাবে একদম। আমি যে 50 থেকে 60 দিই তাহলে বেশি যাবে, আসবে না? ঠিক আছে ঠিক আছে, কিন্তু যার 50 লাগবে তাকে আমি 100 বা 150 দেবো না। ঠিক আছে, তো এরকম হবে। সো দিস আর দ্য ক্যালকুলেশন। এবার নিউট্রিশন, একটা লোক না খেয়ে ধরো অপারেশনের আগে ওয়েল ফেড ছিল, ঠিক আছে, তার কদিন অবধি সে মোটামুটি একটা নিউট্রিশন তাকে না দিয়ে স্যালাইন দিয়ে চালাতে পারবে? ওয়েল ফেড ম্যাক্সিমাম 5 to 6 days কি 7 days শুধু জল দিয়ে চালানো যায়। আমরা তো যে খাবার খাইতে, তাই না? আমরা তো শুধু জল খাই না, খাবার কেন খাই? টু গেট ক্যালোরিজ, টু গেট এটিপিস, তাই না? তাই তো, ওখানে গিয়ে ইয়ে হয়, আলটিমেটলি তো এটিপি তৈরি হচ্ছে, সেল তো এটিপি ইউজ করবে, তাই না? সো আমরা যখন জল খাই তার সাথে আমরা খাবারও খাই টু গেট ক্যালোরিজ। তো পেশেন্টটা তুমি শুধু স্যালাইন দিয়ে রাখো, সেই পেশেন্টটা কদিন ইয়ে করতে পারবে? সো ম্যাক্সিমাম 5 দিন, 6 দিন, 7 দিন মেটে কেটে, যে ওয়েল ফেড আগে থেকে ছিল। আর যে আগে থেকে ওয়েল ফেড নয় সে তো আরো কম পারবে, তার তো রিজার্ভই নেই, তাই না? তাই তো, এবার ধরো আগে থেকে খাচ্ছে না, ভালো করে খাচ্ছে না, তার আমাদের বডিতে, ধরো তুমি খাচ্ছ না, হ্যাঁ, স্টারভেশন আছে, তাহলে কি কি চেঞ্জেস হয় বডিতে? প্রথমে কি হবে? লাইক তোমার হ্যাঁ হ্যাঁ বডিতে কি লাগে? কিছু কিছু সেল তো আছে যারা গ্লুকোজ ছাড়া কিছুই ইউজ করবে না, ব্রেন সেলস, আরবিসি, তোমাকে তো দিতেই হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে প্রথমে কি কি লাগবে, কি দিতে হবে?
মানে প্রথমে বডি কি ইউজ করে? গ্লাইকোজেন স্টোর ইউজ। গ্লাইকোজেন স্টোর তো মোটামুটি 24 থেকে 38 ঘন্টার মধ্যে শেষ। তখন কি করবে? তখন ফ্যাট ইউজ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তখন আস্তে আস্তে মানে মেটাবলিজম যে ইয়েটা সেটাই চেঞ্জ হয়ে যাবে আর কি। কোন দিকে চলে যাবে সেটা? মেটাবলিজমটা কিরকম হয়ে যাবে তাহলে? হ্যাঁ, ক্যাটাবলিজম তো হবেই। মাসেল মাসেল ব্রেকডাউন করতে থাকবে বডি, যেখান থেকে ভাবে ওগুলো করে করে, হ্যাঁ, অ্যারোবিক থেকে অ্যানারোবিক মেটাবলিজম থেকে যাবে আর কি, তাই না? তাই না? বডি কিটোন বডি তখন ইয়ে করতে থাকবে। সো ওর কিটো মানে দেখবে ওই পেশেন্টের মানে স্টারভেশন কিটোসিস খুব কমন আর কি। স্টারভেশন কিটোসিস, হ্যাঁ, ঠিক আছে, সেরকম আর কি। সো এইভাবে এগুলো সব রিলেটেড আর কি, একটার সাথে একটা রিলেটেড আর কি। যে কোনো সার্জারি করতে যাবে, যে কোনো করতে যাবে, সো প্রথম দিকে তোমাদের পরীক্ষা থাকবে কিন্তু জেনারেলটা বেশি থাকবেই, আর তার সাথে নন জিআই পার্টগুলো থাকবে আর কি প্রথম যখন তোমার ইন্টার অ্যাসেসমেন্ট হবে আর কি। সো সেইভাবে এখন থেকে ভালো করে পড়তে শুরু করবে। আর এসজিডিটা পড়বে হচ্ছে, এসজিডিটা পুরোটাই হচ্ছে তোমাদের পরীক্ষায় যেভাবে ধরো কি হয় পরীক্ষাতে, একটা হচ্ছে লং কেস থাকবে, দুটো শর্ট কেস থাকবে, আর তার সাথে হয়তো ওই 8 কম বা এইসব যেগুলো থাকে আর কি, মানে কমিউনিকেশন স্কিল, ওটা ফার্স্ট হাফে ইউজুয়ালি হয়ে যায়। সেকেন্ড হাফে কি থাকে, তোমাদের 4টে জায়গায় যেতে হবে, একটাতে এক্স রে, একটাতে ইনস্ট্রুমেন্টস, একটাতে হচ্ছে গিয়ে স্পেসিমেন, আর একটা হচ্ছে সার্জিক্যাল মানে অপারেশন যেটা আর কি। মানে অপারেশনের প্রি অফ প্রিপারেশন, স্টেপস অফ সার্জিক্যাল অ্যানাটমি, প্রি অফ প্রিপারেশন, স্টেপস অফ সার্জারি, পোস্ট অফ কমপ্লিকেশন। সো এটাতে একটা 20 নম্বর থাকে। এক্স রেতে দুটো এক্স রেতে 20 থাকবে, হ্যাঁ, একটা থাকবে স্পেসিমেনে 20 থাকবে, আর থাকবে হচ্ছে এক্স ইনস্ট্রুমেন্টসে 20 থাকবে, আর থাকবে প্রবলেম। প্রবলেমটা যে কোনো জায়গার সাথে আমি এবারে যেমন এক্স এর সাথে নিয়েছি আর কি। সো প্রথমত এক্স রে ডিসকাশন থাকবে, এক্স রেতে থাকবে হচ্ছে মার্কস এভাবে থাকে, কি এক্স রে, ফাইন্ডিংস কি, কেন হয়েছে, এগুলো হলো। এবার সেখান থেকে প্রবলেম, প্রবলেম মানে হচ্ছে ধরো যে কোনো এরকম এর এক্সিস্টেশন কিভাবে করবে, এর ফ্লুইড কতটা লাগবে, এর এটা কতটা লাগবে, এর নিউট্রিশন কি লাগবে। সো এইভাবে প্রবলেমস ইউল বি টেকেন টু প্রবলেমস। হ্যাঁ, সো এসডিডি এর পড়ানো হবে মোস্টলি হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্ট করে, ঠিক আছে, এক্স রে, ইনস্ট্রুমেন্টস, স্পেসিমেন্স অ্যান্ড অপারেটিভ। অপারেটিভে সার্জিক্যাল অ্যানাটমি, প্রি অফ প্রিপারেশন। এবার কিছু কিছু ক্ষেত্রে প্রি অফ প্রিপারেশন আলাদা লাগে, যেমন কোলনিক প্রিপারেশন, অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রিপারেশন, গ্রেভস ডিজিজের সার্জারি প্রিপারেশন, ওগুলো একটা স্পেশাল প্রিপারেশন। বাকি তো রুটিন প্রিপারেশন, বাকি সব তো রুটিন প্রিপারেশন, বাট এগুলো স্পেশাল প্রিপারেশন। আর হচ্ছে পোস্ট অফ কমপ্লেক্সন, আর কিছু কিছু স্টেপস বেসিক যেগুলো লাগবে তোমাদের, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, গলব্লাডার, হ্যাঁ, সেটা তুমি ওপেন বা ল্যাব কলিজ যাই বলে কেন সেগুলো, থাইরয়েড, ব্রেস্ট, একটা হেমিকোলেক্টমি, গ্যাস্ট্রেক্টমি, এগুলো বেসিক স্টেপস বেসিক্যালি। উই আর নট মানে উই ডোন্ট এক্সপেক্ট ইউ টু অপারেট পাস করে গিয়ে, তাই না? সো বেসিক স্টেপস আর কি, বেসিক স্ট্রাকচারস কি বেসিকলি এগুলো, মানে এই আর কি, আর এইভাবে ম্যানেজ করতে হবে পেশেন্ট। সো পরীক্ষা কিন্তু খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হবে, হ্যাঁ। সো সেইভাবে পড়াশোনা করবে। বিলিয়ন লাভ অবশ্যই করবে, ম্যারো পড়ো আর যাই পড়ো। আমি আজকে আমাকে ম্যারো দেখাচ্ছিল আর কি, আমার ম্যারো বলে, কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা দেখলাম আর কি, কোলন দেখাচ্ছিল, আমি দেখলাম যে বেশ কিছু জিনিস মানে দে আর নট টিচিং দ্য রাইট থিংস। কারণ প্রবলেম কি হয়, ধরো যে ম্যারাতে পড়াচ্ছে, মানে কেউ হয়তো মানে পাশ করে গেছে 10 বছর কি 15 বছর আগে, তারপর তো কত কিছু চেঞ্জেস হয়ে গেছে না। সো ইফ ইউ আর নট ইনটু ইট হি মে নট টিচ দ্য রাইট থিংস। আমি দুটো জিনিস দেখলাম, আমরা একেবারেই তো আমরা এটা করি না, ঠিক আছে। সো একদম ব্লাইন্ডলি ম্যারাকে বিশ্বাস করো না, ফলো এ টেক্সট বুক, বেলিয়ান লাভ, এনাফ ফর ইউ, বেলিয়ান লাভ। বেলিয়ান লাভ পড়বে, ক্লাস শুনবে, প্র্যাকটিক্যাল ক্লাস শুনবে, তারপর নিজের মতো করে আরো এক্সট্রা দেখো, ওগুলো দেখো না। কারণ এমসিকিউ তো সলভ করতে হবে, সেগুলো লাগবে, সেগুলো করতে হবে, সেগুলো প্র্যাকটিসিং নিয়ে করবে। কিন্তু ম্যাথটাকেই একদম প্রাইমারি করে দিও না, তাহলে কি হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে না কখনো। আর প্লাস কিছু কিছু যেগুলো ভুল আছে সেগুলো কখনোই স্ট্রাইক করবে না তাহলে, হ্যাঁ, ঠিক আছে। আজকে আমি বলেছি সিএ কোলন, আমি ওদের আগে দিন পড়ালাম, তো ওরা তারপরে ওরা ম্যারো পড়েছে, তোরা বলে স্যার এখানে পেট সিটি বলেছে না, হার্ডলি উই ডু পেট সিটি ফর সিএ কোলন, উই অলওয়েজ ডু সিটি অ্যাবডোমেন পেলভিস চেস্ট। সো এরকম আর কি। সো তুমি আগে পেট সিটি বলো, সো ইউল বি আই মিন ইউল বি ইনটু ট্রাবল, তাই না? যেগুলো আমরা করি না, না কলকাতায় অ্যাভেলেবল আছে, বাট স্টিল উই ডোন্ট ডু পেট সিটি, নরমালি ডু সিটি অ্যাবডোমেন পেলভিস চেস্ট, সিম্পল ফুল সব যেটা আমরা করি, উইল আস্ক দ্যাট ওয়ান অনলি, ঠিক আছে। এভরিথিং ইজ আ রিজন। সো বেলিয়ান লাভটাকে টেক্সট বই করে পড়ো, ক্লাস শুনো, প্র্যাকটিক্যাল ইয়ে করো। আর একটা প্র্যাকটিক্যাল বই রাখবে হচ্ছে পড়ো, যেমন যেমন ধরো এমএল শাহ বলো বা আরো যেসব বইপত্র আছে সেগুলো পড়বে। শর্ট কেস সবসময় শর্ট কেসের বই থেকে রেগুলার শর্ট কেস করবে আর কি, কারণ শর্ট কেসে সবসময়
আসবে না আর কি, মানে সেইভাবে আসবে না, যে কোনো জিনিস শর্ট কেসে আসতে পারে। সো সবসময় একটা ইয়ে থেকে মানে এগুলো পড়ে একটা মানে চোখে দেখে একটা আইডিয়া করে রাখবে যে এটা হলে এটা এরকম এরকম হতে পারে। হ্যাঁ, সবসময় যে তোমাকে একদম রাইট ডায়াগনোসিস বলতে হবে তা না, কিন্তু যা বলবে তোমার মধ্যে যেটা লজিক থাকে যে ইউ হ্যাভ টু এস্টাবলিশ আমি এই কারণে এটাকে বলেছি আর কি। সেটা যদি রঙও হয় নো প্রবলেম, কিন্তু এই কারণে আমি এটাকে আগে বলেছি, যেটা আগে সেটা আগে বলতে হবে, যেটা পরে সেটা পরে বলতে হবে।